নমস্কার, সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসটির নবম পর্ব শুরু করছি। এই দিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে এইভাবে হোক চান্স পেতে হবে। অভিমানী সুরে বলছে, দূরের ভার্সিটি হলে ভালোই হবে, এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। ভাইয়া, আবির ভাই আমায় পাবেই না, বকবে কিভাবে আর মারবে কিভাবে। তৎক্ষণাৎ মায়ের কথায় ভেঙে কান্না করে দেয়। মাকে ছাড়া থাকবে কিভাবে সে? মানুষের মন কখনো ক্লান্ত হয় না। এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করল মেঘ। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে, রাতে এলার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে। যেভাবেই হোক চান্স পেতেই হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এই জন্য সবেই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়তে বসেছে মেঘ। 7টা থেকে 7:30 পর্যন্ত পড়াশুনো করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশুনো করলে আরও বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত কিচ্ছু খায়নি। খিদায় চুইচুই করছে পেট। দৌড়ে নিচে গেল মেঘ। মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান। উনিও রান্নাঘর থেকে ছুটলেন। হালিমা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর, এইভাবে ছুটছিস কেন? মেঘ জবাব দিল, আমায় খুব ক্ষুধা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। হালিমা খান আবারও জিজ্ঞেস করলেন, তুই কখন উঠেছিস? মেঘ শান্ত স্বরে জবাব দিল, ফজরের সময় উঠেছি, তারপর পড়াশুনো করেছি, তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেল। ওনার মেয়ের পড়াশুনোর মনোযোগ দিচ্ছেন, সাথে খাওয়া দাওয়াতেও। এ তো প্রতিটা মায়েরই প্রধান স্বপ্ন। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেঘ ক্ষুধায় তাড়নায় ছটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং, প্রাইভেট কিছু নেই। সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন। সারাদিন একটা রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশুনো করলে পড়াশুনো তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। আবির একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে থাকে, কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে। ইকবাল খান জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়, ওঠেনি এখনো? হালিমা খান প্রফুল্ল মেজাজি উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলায় উঠেছে। পড়তে পড়তে ক্ষুধা লাগছিল, তাই কিছুক্ষণ আগে খেয়ে গেল। আলী আহমদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, শাহরিয়ার কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি ভাইজান, মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ খাওয়াতেই ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়ার শেষে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা। বসে আছে 4 ভাই বোন। মিম আর আদি খুনসুটি করে খাওয়াতেই ব্যস্ত। তানভীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমায় কি কিছু হয়েছে? আবির নড়ে চড়ে বসল, মুখ গোমড়া করে উত্তর দিল, কিছু হয়নি। তানভীর আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করল। নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবির অফিসের জন্য বেরিয়ে পড়ছে। বাকিরা নিজেদের কাজেই ব্যস্ত হলো। সারাদিন ব্যস্ততার শেষে সকলের বাড়ি ফিরল না কেবল আবির। আগামী মাস থেকেই আবিরের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজেই ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায় দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরও 2জন বন্ধু আছে, একজন রাকিব, আরেকজন রাসেল। আবিরের পরেই তাদের পোস্ট। আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর আগে থেকেই আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল, এটারই পূর্ণতা পেতে চলেছে। এইদিকে গতকাল নেই, আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ। কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খবর নেই। এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর কিছুই নেই। অধৈর্য হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বড় আব্বুর সামনে গিয়ে দাঁড়ালো। আলী আহমদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। মেঘ জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বুর দিকে, তারপর আস্তে করে বলল, ভাইয়া কি পড়াতে আসবেন না? আলী আহমদ খানের মনোযোগ সরল টিভির দিক থেকে।
এক পলকে তাকালো মেঘের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো শাহরিয়ার নাম্বারে। প্রথমত রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, তুমি আসছো না কেন, পড়াবে না? শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। আলী আহমদ খানের জবাব, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে। শাহরিয়া গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। আলী আহমদ খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? শাহরিয়া ঠান্ডা কণ্ঠে বলল, তেমন কিছুটা হালকা ব্যথা পেয়েছি, দয়া করবেন আঙ্কেল, আল্লাহ হাফিজ। আলী আহমদ খান বললেন, সাবধানে থেকো, আল্লাহ হাফিজ। আলী আহমদ খান মেঘকে জানালেন। মেঘ কি বলবে বুঝে উঠতে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানভীর। মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়ে চেড়ে বলে, শাহরিয়া ভাইয়া পড়াবেন না আমায়। তানভীর কপাল গুটিয়ে বলল, তাতে মন খারাপ করার কি আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। তানভীর বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি খুব ভালো পড়ান শুনেছি, আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব? আলী আহমদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেননি, যেই ছেলে জীবনে পড়াশুনো করে না সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফুটে বললেন, দেখো তোমার মতো গর্ধব হয় না যেন। তানভীর হাসি মুখে বলল, এবার 2-1 দিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলে ফিক্সড করব। আলী আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন, সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকেই আসতে বলো তাহলে। তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। মেঘ ও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়ো খাবার খাচ্ছে মেঘ। সামনের চেয়ার ফাঁকা, এতেই যেন মেঘের স্বস্তির কাজ করছে। রবিবার ধমক খাওয়ার পর থেকেই মেঘের ইচ্ছে করে আবিরের থেকে দূরে দূরে থাকতে চাইছে। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। মেঘেও খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। 2টায় মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লুকমা মুখে তুলতেই কারু পায়ের শব্দে ফিরে তাকায় মেঘ। আবির খাবারের টেবিলের দিকে আসছে, অমনি মেঘের গলায় খাবার আটকে গেছে। খাবার গিলতেও পারছে না মেয়েটা, কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে আবির বেসিনের থেকে হাত ধুয়ে এসে মামনিকে খাবার দিতে বলল। মেঘের চিবুক নামলো গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। 2 দিন পালিয়ে থেকেও লাভ হলো না। বারবার কানে বাজছে রবিবারের সেই কথাটা, এমন থাপ্পড় দেব যার দাগ 1 মাসও যাবে না। কে চায় স্বেচ্ছায় মার খেতে? কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাঁচে সে। খাওয়ার গতি বাড়ালো, নাকে মুখে খাচ্ছে মেঘ। আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোর? মেঘের নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাঠ, সারা শরীর কম্পনে মাত্রা তীব্র হলো। কথা বের হচ্ছে না মুখ দিয়ে, কিন্তু আজ তাকে বলতেই হবে। হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল। মেঘের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। আবির কিছু বলতে গিয়েও গিলে ফেলল কথাটা। এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন। আবির খাওয়ার মনোযোগ দিল। হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? আবির গুরু ভার কণ্ঠে উত্তর দিল, খায়নি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, সকালে খেয়ে গেলেই তো পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমায় যে লোক হুমকি দেয় ঠিকমতো খেতে হবে, সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেউ ধমক দেয় না। সব দোষ এই মেঘের। থাকবই না এই বাড়িতে। উঠতে চাইল টেবিল থেকে, তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে। আবির মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলে নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবেন, কে জানে আবার থাপ্পড় মারেন কিনা। এইসব ভেবে মেঘ আবার বসে
দ্রুতগতিতে খাওয়া শুরু করে। আবির রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠল, একটা থাপ্পড় দিব তোকে, এইভাবে খাচ্ছিস কেন? মেঘ সহসা থমকে গেল। ধমক খেয়ে চোখ টলমল করছে তার। মুখের ভাতগুলো কোনো রকমে গিলল। মনে মনে ভাবল, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার? আবিরের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা। কে জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবে? জানলে হয়তো আগেই খেয়ে নিত, না হয় আবির ভাই খাওয়ার পরে খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে? কেনই বা এত রাগ দেখায়? ভেবে পায় না মেঘ। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা। মেঘ মনে মনে বিড়বিড় করল, আমার মন একমাত্র আমার নিয়ন্ত্রণে চলবে। মেঘ ভয় পাবে না আবিরকে। তারপর স্বাভাবিকভাবেই প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে লাগলো। সোফার কাছ পর্যন্ত যেতেই মিম আর আদি দৌড়ে এসে ঝাপটে ধরে মেঘকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মিম ফিসফিস করে মেঘকে বলল, আপু প্লিজ আবির ভাইকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে। কখনো বাইকে উঠিনি, প্লিজ বলো। মেঘ কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। আদি বলে উঠল, প্লিজ 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 আপু, আমরা বলার সাহস পাচ্ছি না, প্লিজ তুমি একটু বলো না। মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে। তোদের ঘুরতে ইচ্ছে করে তোরা বল। মেঘ মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে থাপ্পড় মারে, হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চয় এখনই খাবো থাপ্পড়টা। আবিরের খাওয়া শেষ এদিকে আসতে দেখে মেঘ তাড়াতাড়ি রুমে চলে যেতে চাইছে, কিন্তু আদি আর মিম আরও করুণ স্বরে বলল, প্লিজ আপু তুমি বলো না। এবার মিম আর আদি এবার চুপসে গেল। মেঘ আর এক মুহূর্তে দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে ওঠায় ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করেছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘোরাবে প্লিজ। মেঘ সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে, হিটলার নেবে বাইকে তোদের, সে গুড়ে বালি। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর তানভীরকে বাইক কিনে দেব, তখন ও তোদের নিয়ে ঘুরবে। আদি অকস্মাৎ প্রশ্ন করে বসল, তুমি তানভীর ভাইয়াকে নিয়ে ঘুরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠে বলল, এখনো তানভীর আমার বাইকে উঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? মিম আর আদি বোঝা হয়ে রইল। মেঘের কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, 2 ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি। ছি। সহসায় অভিব্যক্তি পাল্টানো মুখের বিড়বিড় করে বলল, হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায়। রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল। এই 2-3 দিনে একেবারের জন্য ফেসবুকে ঢুকে নিশে। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে। একদিন আগে আবির ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে, সাথে ছোট্ট করে একটা ক্যাপশন লিখেছেন, শূন্যতায় আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনের এই কি বুঝিয়েছেন তা ভাবতে। সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো। মনে মনে আওড়ালো, উনি কি তাহলে সত্যি কারোর সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ মনের ভেতর থেকে জবাব এলো, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ। সত্যিই তো, সে তো আবির ভাইয়ের উপর রেগে আছে, তাহলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন? এইদিকে আবির রুমে এসে 5-10 মিনিট রেস্ট। সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে। বয়স এত বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সে পড়াশুনো করেছেন, এবার 3য় বর্ষে আছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা পরে হিজার পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে। মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথা বলার স্টাইলে। ওনার নাম জান্নাত। মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে 2 দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না।
জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে, জানালো ওনার কাছেই পড়বে সে। আলী আহমদ খান যেন কিছুটা নিশ্চিন্ত হলেন। তারপর মেঘকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনবো, তুমি চিন্তা করো না, পড়াশুনোয় মনোযোগ দাও। মেঘ বলল ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গোছানো, প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগে ফেরেই না। কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ আবিরের কড়া নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা আর মামুনি নিজেদের সময় মতো শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরও 2 দিন, দেখা হলো না মেঘ আর আবিরের। সকালে আবির খেতে আসলেও মেঘ আগেই খেয়ে পালায়। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না।